নেক্সট.জেএস বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এবং স্মার্ট একটি ওয়েব ফ্রেমওয়ার্ক। যারা নেক্সট.জেএস ব্যবহার করছেন তারা প্রতিনিয়ত নেক্সট.জেএস-এর জটিল কিছু কনসেপ্ট সহজভাবে বুঝতে না পারার কারণে নেক্সট.জেএস-এর সুপার পাওয়ারটাকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারেন না। আজকের ভিডিওতে আমরা নেক্সট.জেএস-এর এরকমই একটি জটিল কনসেপ্ট নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে স্ট্রিমিং, যেটা মূলত রিয়্যাক্ট.জেএস-এর একটি ফিচার। কিন্তু নেক্সট.জেএস-এর সাথে এটাকে যদি আমরা সুন্দর করে ব্যবহার করতে পারি তাহলে নেক্সট.জেএস ওয়েব অ্যাপ্লিকেশনের ইউজার এক্সপিরিয়েন্স হবে অসাধারণ। তো আজকের ভিডিওটি দেখার পরে স্ট্রিমিং নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। আপনারাও আপনাদের ওয়েবসাইটে অসাধারণ ইউজার এক্সপিরিয়েন্স দিতে পারবেন, সেই সাথে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন হবে সুপার ফাস্ট এবং পারফরমেন্ট। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। শুরু করছি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা একটা নেক্সট.জেএস অ্যাপ্লিকেশন এবং সেখানে হোম পেজে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে নেক্সট.জেএস স্ট্রিমিং এবং নিচে একটা বাটন আছে যেটা স্ট্রিমিং ডেমো নামে একটা ওয়েব পেজকে আলটিমেটলি পয়েন্ট করা আছে। এবং যখন আমি স্ট্রিমিং ডেমো এখানে ক্লিক করছি, খেয়াল করেন আমি কিন্তু ক্লিক করে ফেলেছি, কিন্তু পেজটা আসলো কিন্তু একটু দেরিতে এবং ইউজার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই বাজে হলো, কারণ আমি ক্লিক করে বসে আছি অ্যাজ এ নর্মাল ইউজার, আমি কিন্তু আইডিয়া পাচ্ছি না যে আমার ক্লিকটা কি আসলেও কাজ করলো। তো এই যে একটু সময় লাগলো, এটা কেন হলো? কারণ হচ্ছে এই পেজে আমি যে কার্ডগুলো লোড করছি সেগুলো আমি ডাইনামিক্যালি লোড করছি। আমরা একটু পরেই কোডটা দেখবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং এই কাজটা অ্যাসিনক্রোনাসলি হচ্ছে। এবং যেহেতু এই পেজগুলো সবই সার্ভার পেজ, আমরা জানি নেক্সট.জেএস অ্যাপ কম্পোনেন্টের ভিতরে যা যা থাকবে সব ধরনের পেজই হচ্ছে বাই ডিফল্ট সার্ভার রেন্ডার্ড পেজ, নেক্সট.জেএস এর ভাষায় যেটাকে বলা হয় সার্ভার কম্পোনেন্ট। তো যদি আমরা কোডটাকে একটু দেখি তাহলে আমরা হোম পেজের ক্ষেত্রে এখানে কিছুই নাই। এটা একটা সিম্পল পেজ যেখানে এই যে একটা হেডার আছে নেক্সট.জেএস স্ট্রিমিং এবং নিচে লেখা আছে স্ট্রিমিং ডেমো, একটা বাটন। এই পেজে আমাদের কিছু করতে হবে না। এইটা আলটিমেটলি পয়েন্ট করছে এই পেজটাকে, ক্লিয়ার? এবং সেখানে কিচ্ছু নাই, সেখানে শুধু টুলস কার্ডস নামে একটা কম্পোনেন্ট লোড করা হয়েছে। এবং এই টুলস কার্ডসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উপরে কিছু টুলস নিয়ে আসা হয়েছে গেট টুলস ফাংশনের মাধ্যমে। এবং আমরা যদি গেট টুলস ফাংশনের ভিতরে যাই তাহলে দেখবো এটা একটা সার্ভার অ্যাকশন, ক্লিয়ার? এবং সেখানে একটা অ্যারেকে ম্যাপ করা হচ্ছে। সেই টুলস অ্যারেটা হচ্ছে কিচ্ছু না, একটা স্ট্রিং এর অ্যারে। সেখানে বিভিন্ন টুলসের নাম দেওয়া আছে, যেমন জাভাস্ক্রিপ্ট, রিয়্যাক্ট, ভিউ এরকম। এবং তার মধ্যে ম্যাপ করতে করতে আমরা এক একটা টুল পাচ্ছি এবং প্রত্যেকটা টুলের জন্য আমরা একটা করে ফাংশন কল করছি জেনারেট টুলস ডেটা নামে। এবং সেখানে পাস করে দিচ্ছি টুলের নামটা এবং একটা ডিলেটা হচ্ছে আমরা সেট করে রেখেছি 3000 মিলিসেকেন্ড, তার মানে হচ্ছে 3 সেকেন্ড। এবং আমরা যদি এই ফাংশনের ভিতরে যাই, এই ফাংশন দিয়ে ঘুরিয়ে আনার কারণ হচ্ছে আমরা এখানে একটা ফেক ডিলে তৈরি করছি। খেয়াল করে দেখেন এই টুলের নামটা আমি পাচ্ছি এবং ডিলেটা পাচ্ছি এবং এখানে থেকে একটা প্রমিস আমি এখানে অ্যাওয়েট করছি। এবং সেখানে সেট টাইম আউটের মধ্যে আমরা টাইমটা সেট করেছি কিন্তু র্যান্ডম। খেয়াল করে দেখেন ম্যাথ.র্যান্ডম মানে 0 থেকে 1 এর মধ্যে যে কোনো নাম্বার দিবে, র্যান্ডম নাম্বার দিবে এবং সেটাকে ওই ডিলে দিয়ে গুণ করে আমরা এক একটা টুলের জন্য এক এক ধরনের সেট টাইম আউট সেট করে রাখছি, ক্লিয়ার? সো তার মানে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এক একটা টুল যেন এক একটা সময় ধরে এই জায়গাটায় হ্যাং করে রাখে, ক্লিয়ার? সো ফাইনালি এই টুলটা এখানে রিটার্ন করা হচ্ছে। সো আলটিমেটলি তার মানে এই যে ফাংশনটা, সেই ফাংশনটা রিটার্ন করছে কি? একটা অ্যারে অফ প্রমিসেস। কারণ এখান থেকে আলটিমেটলি যেহেতু এটা একটা অ্যাসিনক্রোনাস ফাংশন, তো অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টের ধর্ম অনুযায়ী এটা কিন্তু এই ফাংশনটা কিন্তু প্রমিস রিটার্ন করছে। সো তার মানে এখানে আমরা ম্যাপ করে যেটা পাচ্ছি একটা অ্যারে অফ প্রমিসেস পাচ্ছি, ক্লিয়ার? এখন এই জায়গাটায় তাহলে আমি কিছু প্রমিস পেলাম, এরপরে আমি সেটাকে promise.all এর মধ্যে পাঠিয়ে দিয়ে আমরা সবগুলোকে রিজলভ করছি এবং ফাইনালি আমরা একটা অ্যারে অফ টুলস ডাটা পাচ্ছি। মানে আলটিমেটলি ওই টুলস ডাটাটাই পাচ্ছি কিন্তু একটা টাইম হলো আর কি। সো আমি যেটা সিমুলেট করতে চাইলাম একটা ডিলে সিমুলেট করলাম এবং অ্যাসিনক্রোনাস কাজ। এখন এই অ্যাসিনক্রোনাস কাজটা এই ক্ষেত্রে আমরা সেট টাইম আউট করেছি। সেটা হতে পারে ডাটাবেস থেকে ডাটা ফেচিং, সেটা হতে পারে কোনো নেটওয়ার্ক রিকোয়েস্ট করে ডাটা ফেচিং অন্য সার্ভার থেকে, এনি ধরনের অ্যাসিনক্রোনাস কাজ যেটা হতে সময় লাগে। এখন এই টুলস উইথ ডেটা যেটা, সেটার মধ্যে দিয়ে ম্যাপ করে আলটিমেটলি প্রতিবার আমি একটা একটা করে টুল পাচ্ছি এবং সেইটার জন্য আমি এক একটা আইকন কার্ড কম্পোনেন্ট রেন্ডার করছি। আইকন কার্ড কম্পোনেন্টের মধ্যে টুলের নামটা আমি পাঠিয়ে দিচ্ছি। আইকন কার্ড কম্পোনেন্ট একটা সিম্পল প্রেজেন্টেশনাল কম্পোনেন্ট, যেই কম্পোনেন্টটা আলটিমেটলি এক একটা কার্ড, হ্যাঁ? এবং সেই জন্য আমি শ্যাড সিএন এর কার্ড কম্পোনেন্ট ব্যবহার করেছি। এখানে নাথিং ফ্যান্সি। এবং এই জায়গাটায় আমরা আলটিমেটলি দেখতে পাচ্ছি কার্ডের একটা হেডার আছে এই যে এখানে, তো সেখানে টুলের নামটা আমরা দেখতে পাচ্ছি এবং পাশে একটা বাটন আছে লাইক বাটন। সেই লাইক বাটনটা একটা আলাদা কম্পোনেন্টে নেওয়া হয়েছে এবং নিচে দেখেন কার্ড কন্টেন্টের মধ্যে এই যে আইকনটা আমরা দেখতে পাচ্ছি সেটাও একটা প্রেজেন্টেশনাল আইকন কম্পোনেন্ট, যেটার মধ্যে যদি আমরা যাই সেখানে এখানে অ্যারে অফ কিছু এসভিজি আইকন আছে।
হ্যাঁ, সো এই জায়গাটায় কি করা হচ্ছে, এই এসভিজি আইকনের অ্যারে থেকে ফাইন্ড করে বের করা হচ্ছে কোন আইকনটা আমার দরকার, সেই এসভিজিটা জাস্ট রেন্ডার করে দেওয়া হচ্ছে, এখানে কিচ্ছু নাই। এখন আরেকটা যেটা থাকলো সেটা হচ্ছে লাইক বাটন। এই বাটনটার মধ্যে যদি আমরা যাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজ ক্লায়েন্ট দেওয়া হয়েছে, কারণ এই বাটনটা কিন্তু আলটিমেটলি একটা ক্লায়েন্ট সাইড ইন্টারাকশন করছে, কারণ এখানে অন ক্লিকে আমরা একটা ইভেন্ট অ্যাটাচ করেছি এবং সেই ইভেন্টের কারণে এইটা একটা লাভ সাইন আমরা দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা ডেফিনেটলি ক্লায়েন্ট সাইডে হচ্ছে, এই কারণে এই কম্পোনেন্টটাকে আমাদেরকে ক্লায়েন্ট কম্পোনেন্ট করা লেগেছে। এবং এই জায়গাটায় আমরা একটা সিম্পল ইউজ স্টেট নিয়েছি এবং সেখানে লাইকড এবং সেট লাইকড রেখেছি, একটা স্টেট রেখেছি, এবং আলটিমেটলি অন ক্লিকে আমরা যেটা করছি স্টেটটাকে টগল করছি। এবং এখানে একটা কন্ডিশনাল সিএসএস লেখা আছে যে যদি এইটা আলটিমেটলি লাইকড হয় তাহলে রেড দেখাবে, আর যদি লাইক না হয় তাহলে গ্রে দেখাবে। ক্লিয়ার? একদম সিম্পল একটা ইন্টারফেস। ওকে, এখন এই জায়গাটায় দুইটা সমস্যা আছে। একটা আমরা দেখলাম যে যখন আমি এখানে যাচ্ছি তখন এই যে একটা বাজে ইউজার এক্সপিরিয়েন্স, আমাকে কিন্তু বসে থাকতে হচ্ছে। 2 নাম্বার আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ফলস ইন্টারাকশন। কেমন? ধরেন এই পেজে থাকা অবস্থায় আমি এটাকে রিলোড দিলাম, লোড হচ্ছে, ইন দ্য মিন টাইম ইউজার এটাকে লাভ দিয়েছে, কিন্তু দেখেন লোড শেষ হয়ে যখন আসলো আমার লাভ ইন্টারাকশনটা চলে গেল। তার মানে আমার এখানে ফলস একটা ইন্টারাকশন হলো, যেটা আমার নর্মাল ইউজারকে কনফিউজ করবে, কারণ আলটিমেটলি এই পেজটা কিন্তু আরেকবার আসছে এবং হাইড্রেশন হয়ে পারেনি, তার আগেই হচ্ছে আপনি ইউজার হয়তো একটা ইন্টারাকশন করেছে এবং সেই ইন্টারাকশনটা কিন্তু আলটিমেটলি কাজ করলো না। ক্লিয়ার? সো এটা ইউজারকে কনফিউজ করবে এবং এটাকে বলা হয় ফলস ইন্টারাকশন। এইটা হচ্ছে সার্ভার সাইড রেন্ডারিং এর একটা সমস্যা। ক্লিয়ার? এখন এই যেই রেন্ডারিংটা আমাদের এক্ষেত্রে হচ্ছে সেটা কিন্তু সার্ভার সাইড রেন্ডারিং, এবং সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা একটা বাজে ইউজার এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছি। সো আমরা যেটা দেখলাম সেটাকে চলুন আমরা একটু এক্সপ্লেইন করি। সার্ভার সাইড রেন্ডারিং এর ক্ষেত্রে আমাদেরকে মূলত কি ঘটনা ঘটলো এখানে সেটা আমরা একটু ভেঙে ভেঙে দেখি। ধরেন আমার এই পেজটাতে যখন হিট হচ্ছে তখন সবার প্রথমে যেটা হচ্ছে যে সার্ভারে রিকোয়েস্টটা যাওয়ার পরে যে কোনো ধরনের ডেটা ফেচিং বা কোনো অ্যাসিনক্রোনাস কাজ, সেই কাজগুলো ফার্স্টে হচ্ছে, সেটাকে আমি এ দিয়ে ডিনোট করেছি। এই কাজটা হতে একটু সময় লাগছে। এই কাজটা হওয়ার পরে তারপরে বি কাজটা হচ্ছে, বি হচ্ছে আমাদের এরপরে যখন আমার ডেটাগুলো রেডি তখন আমার পেজ রেন্ডারিংটা শুরু হবে, মানে HTML জেনারেট হওয়া শুরু হবে। HTML জেনারেট হয়ে গেল, এরপরে HTML CSS সবকিছু আমার ক্লায়েন্টে লোড হবে, যেটাকে আমি সি দিয়ে ডিনোট করেছি। এবং ফাইনালি সবকিছু লোড হয়ে যাওয়ার পর এবং জেএস বান্ডেলটা সম্পূর্ণরূপে ব্রাউজারে আসার পর ফাইনাল স্টেপে হাইড্রেশন হবে। এই যে কথাগুলো বলছি, পেজ রেন্ডারিং, হাইড্রেশন, এই জিনিসগুলো যদি আপনার নলেজ না থাকে বা কনসেপ্টে একটু দুর্বলতা থাকে, তাহলে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম নেক্সট.js এর রেন্ডারিং এবং ক্যাশিং নিয়ে। এইটা নেক্সট.js বা যে কোনো রিয়াক্ট ডেভেলপারদের জন্য বা যে কোনো ওয়েব ডেভেলপারের জন্য একটা মাস্ট ওয়াচ ভিডিও, যেটা আপনার ওয়েব পেজের রেন্ডারিং কিভাবে হয়, এই পুরো প্রসেসটাকে, হাইড্রেশন কিভাবে হয়, সবকিছু আপনার কনসেপ্ট একদম পানির মতো ক্লিয়ার করে দিবে। সো ডেফিনেটলি ভিডিওটা দেখবেন যদি আপনার কনসেপ্টে সমস্যা থাকে, এবং ভিডিওটার লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এবং আপনি যদি ইউটিউবে ভিডিওটা দেখেন তাহলে কার্ড সেকশনে আপনি অলরেডি সেটার নোটিফিকেশন পেয়ে গেছেন। এখন চলে আসি যে আমরা তাহলে বুঝলাম যে সার্ভার সাইড রেন্ডারিং এর ক্ষেত্রে এই যে যখন কাজগুলো হচ্ছে এইগুলো এক একটা ব্লকিং কাজ। হ্যাঁ, মানে যখন ডেটা ফেচিং হচ্ছে তখন বাকি কাজগুলো কিন্তু ব্লকড হয়ে আছে। ডেটা ফেচিং শেষ না হলে কিন্তু পেজ রেন্ডারিং সম্ভব না, পেজ রেন্ডারিং কমপ্লিট না হলে ক্লায়েন্টে যাওয়া সম্ভব না, এবং ক্লায়েন্টে না সম্পূর্ণ পৌঁছালে আলটিমেটলি কিন্তু হাইড্রেশন হওয়া সম্ভব না। সো এই কাজগুলো কিন্তু কোনোভাবেই কনকারেন্টলি করা সম্ভব না, এগুলোকে পরপরই করা লাগবে, তাই না? যার কারণে আমরা এই প্রবলেমটা দেখছি যে আমাদের যেই 9টা কার্ড আছে সেই কার্ডগুলোর মধ্যে হয়তো কোনোটার রেন্ডার কাজ শেষ, কিন্তু সবগুলো শেষ না হওয়া পর্যন্ত পেজ রেন্ডারিং শুরু হয়নি, যার কারণে ফাইনালি আমরা আউটপুট যেটা পাচ্ছি সেটাও আমরা একবারে ধাপ করে পাচ্ছি। খুব ভালো হতো যদি আমরা এটার ইউজার এক্সপিরিয়েন্সটাকে বেটার করতে পারতাম। হ্যাঁ, কিভাবে বেটার করতে পারতাম? সেখানেই চলে আসতেছে স্ট্রিমিং এর কনসেপ্টটা। এখন যেটা হলো সেটা আপনারা স্ক্রিনে যেটা দেখলেন সেটা, যে ফার্স্টে লোডিং দেখিয়ে ধাপ করে সব কিছু একবারে নিয়ে আসলো, কিন্তু আপনার পেজের ডিফারেন্ট কন্টেন্ট তো ডিফারেন্ট আলাদা আলাদাভাবে রেন্ডার হচ্ছে। রিঅ্যাক্টিভ ডেভেলপমেন্টে তো সবকিছু কম্পোনেন্টে ভাগ করা আছে। এমনও তো হতে পারে আমার কম্পোনেন্ট এর কাজ শেষ, খুব ভালো হতো যদি আমি কম্পোনেন্ট এটাকে পাঠিয়ে দিতে পারতাম। ইন দ্য মিন টাইম কম্পোনেন্ট BC এগুলোর কাজ হচ্ছে, যখন এগুলো অ্যাভেলেবল হবে তখন জিনিসগুলো আসবে, স্ট্রিম করে আসবে। এই ঘটনাটা কি বলা হচ্ছে? স্ট্রিমিং। সো সার্ভার সাইড রেন্ডারিং এর ক্ষেত্রে ডেফিনেটলি এইটা ক্লায়েন্ট সাইড রেন্ডারিং এর ক্ষেত্রে মানে চেয়ে ফাস্টার, মানে CSR এর থেকে ফাস্টার, কিন্তু এটার ইউজার এক্সপিরিয়েন্সটা সমস্যা। এই কারণে আমরা যেটা করি সেটা স্ট্রিমিং কনসেপ্টে যাই, যেটা অনেকটা ইউটিউবে ভিডিও যেভাবে লোড হয়। আমরা যখন দেখি ইউটিউবে কোনো ভিডিও, তখন কি আমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ লোড হওয়ার পরে তারপরে ভিডিও চলা শুরু হয়? তা কিন্তু না, ভিডিও চলা শুরু হয়ে যায় এবং একটু একটু করে ডেটা আসতেই থাকে, আমরা যেটাকে বাফারিং দেখি, এবং আলটিমেটলি আমরা কিন্তু ভিডিও প্লে এক্সপিরিয়েন্সে কিন্তু কোনো সমস্যা হয় না।
সে সেম জিনিসটা যদি আমরা ওয়েব পেজে করতে চাই সেটাকেই বলা হচ্ছে স্ট্রিমিং। সো যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে যে ইউআইটা দেওয়া হয়েছে সেখানে সাইড বার অংশটা কিন্তু লোড হয়ে গেছে এবং ডান পাশের যে পেজ কন্টেন্টটা সেটা কিন্তু লোডিং আছে। হ্যাঁ, এই এক্সপিরিয়েন্সটা আমরা এখন কিভাবে দিতে পারি সেটাই হচ্ছে আমাদের কাজ, এবং এটা ডেফিনেটলি নর্মাল এসএসআর এর ডিফল্ট এসএসআর এর থেকে ডেফিনেটলি বেটার, এবং সেই ক্ষেত্রে ইউজার এক্সপিরিয়েন্সও ভালো হবে। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এইটা কিন্তু ডেফিনেটলি সার্ভার কম্পোনেন্টের ক্ষেত্রেই কাজ করবে। মানে এই যে আমরা স্ট্রিমিং করব এটা কিন্তু শুধুমাত্র সার্ভার কম্পোনেন্টের ক্ষেত্রেই কাজ করবে, এবং এই কাজটাকে করার জন্য রিয়্যাক্ট আমাদেরকে যে ওয়েটা দিয়েছে সেটা হচ্ছে রিয়্যাক্ট সাসপেন্স। ক্লিয়ার? তো সেটার ব্যবহারই আমরা এখন দেখব, এবং সেটার মাধ্যমে আমরা আমাদের যে ডেমোটা দেখলাম সেটাকে আমরা এখন আপগ্রেড করব এবং করে আমরা দেখব যে জিনিসটা কিভাবে আমরা বেটার করতে পারি। আমি আপনাদেরকে আবার কোডে নিয়ে এসেছি। সবার প্রথমে আমি যেই কাজটা করব সেটা হচ্ছে যেই ডেমোটুকু আমি আপনাদেরকে দেখালাম এটা তো হচ্ছে আমাদের স্টার্টার কোড, তাই না? এই কোডটাকে আমি রিপোজিটরির স্টার্টার ব্রাঞ্চে দিয়ে রেখেছি। আপনারা ডেফিনেটলি গিটহাব রিপোজিটরিটা পেয়ে যাবেন লিঙ্ক, এবং সেটার স্টার্টার ব্রাঞ্চে আপনি যেটুকু আমি শুরু করলাম সেই শুরুর কোডটা দেখতে পাবেন। এখন আমি যেটা করব, আমি প্রথমে স্ট্রিমিংটা অ্যাপ্লাই করার জন্য ডিফল্ট স্ট্রিমিং যেটা নেক্সট.জেএস করে, নেক্সট.জেএসে দুইভাবে স্ট্রিমিং করা যায়। একটা খুব সহজভাবে যেটাকে ডিফল্ট স্ট্রিমিং বা অটোমেটিক স্ট্রিমিং বলে, যেখানে আমাদেরকে কিছুই করতে হবে না, আমরা জাস্ট একটা রুল ফলো করব, অটোমেটিক স্ট্রিমিং হয়ে যাবে। এবং আরেকটা হচ্ছে অ্যাডভান্স স্ট্রিমিং। সো আমি করব কি, অটোমেটিক স্ট্রিমিংটা ফার্স্টে ডেমো দেখাবো, এরপরে আমি আপনাদেরকে কাস্টম মানে যেটা অ্যাডভান্স স্ট্রিমিং সেটাও আপনাদেরকে দেখাবো। তো সেই জিনিসটার ক্ষেত্রে আমি যেটা করব, আলাদা আলাদা ব্রাঞ্চ করে দিব। সো এটা আমার প্রাইমারি কোডটা আমার স্টার্টার ব্রাঞ্চে থাকবে। এখন আমি যেটা করছি, আমি একটা নতুন ব্রাঞ্চ করছি, হ্যাঁ, যে অটোমেটিক স্ট্রিমিং এর জন্য। সো এটার নাম দিচ্ছি আমি অটোমেটিক স্ট্রিমিং। ওকে, সো আমার নতুন একটা ব্রাঞ্চ হলো। এখন আমি যেই কোডটা চেঞ্জ করব সেটা আমার এখন এই ব্রাঞ্চে থাকবে আপনাদের জন্য। ফাইন। সো সবার প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিচ্ছু না, আমি জাস্ট আমার এই স্ট্রিমিং ডেমো ফোল্ডারের মধ্যে একটা loading.js ফাইল এখানে তৈরি, এবং সেখানে আমরা জাস্ট একটা রিয়াক্ট পেজ যেভাবে দিতে হয় নেক্সট.জেএস এক্সপোর্ট ডিফল্ট ফাংশন লোডিং এই, এবং সেখান থেকে আমি যে কোনো JSX রিটার্ন করতে পারি। তো এখানে আমরা যেটা করব, যেটা নর্মালি করা হয় সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন আমাদের এখানে যে কার্ডগুলো আছে, আমরা করব কি লোডিংটাকে খুব সুন্দর করে করব, যেটা মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশনে হয়। সেটা হচ্ছে নর্মাল একটা লোডিং সাইন না দেখিয়ে আমরা ইউজার এক্সপিরিয়েন্সকে বেটার করার জন্য সেম স্কেলিটনে মানে সেম স্ট্রাকচারে কিছু লোডার বানাবো। মানে এরকম কার্ডই দেখতে পাবে ইউজার, কিন্তু এখানে লোডিং থাকবে, এখানে লোডিং থাকবে, এবং যখনই জিনিসগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে জায়গায় জায়গায় বসে যাবে, এবং স্ট্রাকচারটা এক্স্যাক্টলি সেম হবে, যেটা মডার্ন ওয়েব স্কেলিটন হিসাবে ব্যবহার করা হয়, লোডিং স্কেলিটন হিসাবে ব্যবহার করা হয় বিভিন্ন মডার্ন অ্যাপ্লিকেশনে। আমরা সেই কাজটাই করব। তো সেই জন্য আমার এই পেজের এই কার্ডগুলোর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের ওয়েতেই আমরা আসলে লোডিং কম্পোনেন্টটা বানাবো। সো আমরা যদি একদম শুরু থেকে আসি, তাহলে আমাদের শুরু হয়েছিল টুলস কার্ডস থেকে, তাই না? সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের এই কন্টেইনারটা দরকার, তাই না? তারপরে আমাদের এই টুলস কার্ডের জিনিসটা দরকার, ফাইনালি আমাদের হচ্ছে এই আইকন কার্ডগুলো দরকার। সো আমি প্রথমে এই জিনিসটুকু নিয়ে আসছি আমার লোডিং এর মধ্যে, বাইরের আউটার যে ডিভটা। ক্লিয়ার? এরপরে হচ্ছে আমার এই যে জিনিসটা, এই দুইটা ডিভ আমি কপি করলাম, এখানে না, এখানে এই। সো এইটার মধ্যে, এবং ফাইনালি আরেকটা ডিভ বাদ গেছে এই। ক্লিয়ার? এবং তাহলে আমার পুরো স্ট্রাকচারটা কিন্তু হয়ে গেল। এখন এর মধ্যে আমাকে 9টা কার্ড দিতে হবে। ক্লিয়ার? সো এক একটা কার্ড কোথায় আছে আমাদের খেয়াল করে দেখেন, এক একটা আইকন কার্ড আছে, তাই না? তাহলে এই স্ট্রাকচারেই আমাকে স্কেলিটন বানাতে হবে। তো সেই জিনিসটা আমি এখানে বানিয়ে রেখেছি যেন সময় না লাগে, কারণ ইউআই এর ব্যাপার। সো আমি এখানে কার্ড স্কেলিটন নামে দেখেন অলরেডি বানিয়ে রেখেছি সেম স্ট্রাকচারে, এবং সেই ক্ষেত্রে আমি শ্যাডসিএন এর স্কেলিটন কম্পোনেন্টটা ব্যবহার করেছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি যেটা করব, তাহলে এই জায়গাটায় সিম্পলি আমাকে কি করতে হবে খেয়াল করে দেখেন, আমি কিন্তু একটা কার্ড বানাবো না, আমার এখানে 9টা আছে। সো আমি এরকম 9টা স্কেলিটন বানাবো। ক্লিয়ার? সো আমি তাহলে যেটা করছি, জাভাস্ক্রিপ্ট ইউজ করি, আমরা একটা অ্যারে বানাই, হ্যাঁ, অ্যারে ডট ফ্রম, এবং সেখানে আমার লাগবে কি 9টা, তাই না? তাহলে আমি দিব লেংথ 9, তাহলে আমার একটা ব্ল্যাঙ্ক অ্যারে তৈরি হলো, মানে 9টা এলিমেন্টের মানে প্রত্যেকটা ব্ল্যাঙ্ক এরকম একটা অ্যারে তৈরি হলো। তারপরে সেটার মধ্যে দিয়ে ম্যাপ করব, প্রতিবার একটা একটা করে যে জিনিসগুলো পাবো সেখানে আমার আসলে মানে কি কন্টেন্ট পাচ্ছি সেটা দরকার না, আমার আসলে 9টা দরকার। সো সেই হিসাবে এই ফার্স্ট এটা আমি ইগনোর করলাম, আমার ইন্ডেক্সটা দরকার, কারণ আমাকে কি দিতে হবে, এবং প্রত্যেকটার জন্য আমি একটা করে কার্ড স্কেলিটন দিব, এবং সেটার কি দিব হচ্ছে ইন্ডেক্সটা, এই, দ্যাটস ইট। সো এই হয়ে গেল কিন্তু আমার কাজ। হ্যাঁ, সো তাহলে আমার এটাই আমার লোডিং স্কেলিটন কম্পোনেন্ট। এখন যদি আমরা সিম্পলি এই পেজটাকে একটু রিলোড দেই, খেয়াল করে দেখেন অলরেডি কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স চলে এসছে।
ক্লিয়ার? এবং এখন কিন্তু ওই প্রবলেমটা হবে না, মানে আপনি কিন্তু লাইক দিতেই পারবেন না এখন কিন্তু ওই সমস্যাটা হবে না। ক্লিয়ার? সো আলটিমেটলি আমরা কিন্তু কিছুই করলাম না, আমরা একটা লোডিং ডট জেএস ফাইল ফেলে দিলাম আমাদের জাস্ট এই পেজের মধ্যে। এইটাকে বলা হয় নেক্সট.জেএস এর ভাষায় অটোমেটিক স্ট্রিমিং। বিহাইন্ড দ্য সিন নেক্সট.জেএস কিন্তু এখানে অটোমেটিক স্ট্রিমিং অ্যাপ্লাই করে দিয়েছে। সেটা কিভাবে করছে চলুন দেখে আসি। আমরা এখানে কি করলাম, একটা লোডিং ডট জেএস ফাইল নিলাম, তাই না? এবং সেই লোডিং ডট জেএস ফাইলের স্ট্রাকচারটা ধরেন এরকম। এইটা করার কারণে বিহাইন্ড দ্য সিন নেক্সট.জেএস যেটা করলো সেটা হচ্ছে আমাদের পুরা যে আমাদের কম্পোনেন্ট ট্রিটা, সেখানে পেজটাকে সে রিঅ্যাক্ট সাসপেন্স বাউন্ডারি দিয়ে মুড়ে দিল। খেয়াল করে দেখেন পেজ কম্পোনেন্টটার দুই পাশে সাসপেন্স দিয়ে র্যাপ করা আছে এবং সেখানে ফলব্যাক হিসাবে ব্যবহার করা হয়েছে আমরা লোডিং কম্পোনেন্ট যেটা ব্যবহার করেছি সেটাকে। বিহাইন্ড দ্য সিন নেক্সট.জেএস এই কাজটাই করছে। আমরা যদি ম্যানুয়ালি এই কাজটা লিখে দিতাম তাহলেও চলতো, কিন্তু আমাদেরকে সেটা করতে হবে না, যেহেতু আমরা নেক্সট.জেএস স্মার্ট ফ্রেমওয়ার্ক ব্যবহার করছি। নেক্সট.জেএস বলছে তোমার এত কিছু করা লাগবে না, ওটা আমিই করে দিব, তুমি জাস্ট ফোল্ডারের মধ্যে একটা লোডিং ডট জেএস ফেলে দিবা। বিহাইন্ড দ্য সিন নেক্সট.জেএস আলটিমেটলি কিন্তু এটাকে সাসপেন্স বাউন্ডারি দিয়ে মুড়ে দিবে। এইটা করা মানেই আলটিমেটলি আপনার স্ট্রিমিং অ্যাপ্লাই হয়ে গেল, কিন্তু পুরা পেজটা কিন্তু আপনার স্ট্রিমিং হলো। ক্লিয়ার? এখন এই জিনিসটার কারণে আমরা এরকম সুন্দর একটা ইউজার এক্সপিরিয়েন্স পেলাম যে আমার যেই পার্টটা যখন রেডি হবে তখন সেই পার্টটা আসবে, কিন্তু পুরা পেজটা কিন্তু এখনো একসাথেই আসবে, কিন্তু তার আগ পর্যন্ত পুরা পেজের সবকিছুকে ওই স্কেলিটন ফলব্যাক আকারে দেখাবে। ক্লিয়ার? সো এই জিনিসটা ডেফিনেটলি এই অটোমেটিক স্ট্রিমিং আমাদের ইউজার এক্সপিরিয়েন্স আগের থেকে একটু বেটার করলো, বাট ডেফিনেটলি এটার থেকেও আরো বেটার করা পসিবল। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিফারেন্ট যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলো এক একটা রেন্ডার হতে এক এক রকমের টাইম লাগে। হয়তো জাভাস্ক্রিপ্ট কার্ডটা আগেই রেন্ডার হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু সবচেয়ে বেশি সময় লাগছে ধরেন ভিউ.জেএস এর কার্ডটা লোড হতে। কিন্তু ভিউ.জেএস এর কার্ডটা লোড হতে যে টাইমটা লাগছে সেই ইম্প্যাক্টটা কিন্তু জাভাস্ক্রিপ্টের উপরে পড়ছে, কারণ আমরা একসাথে সবগুলো দেখতে পাচ্ছি। খুব ভালো হতো যদি আমরা ইন্ডিভিজুয়াল কার্ড লেভেলে জিনিসটাকে কন্ট্রোল করতে পারতাম। তাহলে সেটা আপনারা কিভাবে করতে পারেন? ডেফিনেটলি প্রত্যেকটা কার্ডকে যদি আমরা আলাদা করে এক একটা সাসপেন্স বাউন্ডারি দিয়ে মুড়ে দিতে পারতাম তাহলে আমাদের ইউজার এক্সপিরিয়েন্সটা আরো বেটার হতো। কিন্তু তার আগে চলুন আমরা একটুখানি দেখে আসি যে এই ক্ষেত্রে আমাদের আসলে প্রবলেমটা কি হলো। আমাদের এই ক্ষেত্রে কার্ড 1 তার সমস্ত স্টেপ ABCD এই স্টেপগুলো কমপ্লিট করলো, তারটা শেষ হওয়ার পরে তারপরে কিন্তু কার্ড 2টা হচ্ছে, তারপরে কার্ড 3 হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যদি আমরা প্রত্যেকটা কার্ডকে আলাদা আলাদা করে সাসপেন্স বাউন্ডারি দিয়ে মুড়ে দিতে পারি তাহলে আমরা এই 3টা জিনিস কনকারেন্টলি করতে পারতাম। হ্যাঁ, এবং যখন যে রেডি হতো তার জন্য আমরা তখনই জিনিসটা এক্সপিরিয়েন্স দেখতে পেতাম। সেটাই আমরা এখন করব এবং কোডে চেঞ্জ করে দেখব যে কোন জায়গায় কি চেঞ্জ করলে কাজটা সুন্দরভাবে হয়। আমি কোডে চলে এসেছি এবং এই অ্যাডভান্স জিনিসটা করার আগে আমরা এই জায়গাটাতেও একটা পুশ দিয়ে রাখি এই ব্রাঞ্চে, যেন এই কোডটা যে চেঞ্জটা আমরা করলাম লোডিংটা এটা যেন আপনারা আলাদা একটা ব্রাঞ্চে পান। সো আমরা অটোমেটিক স্ট্রিমিং এখন পুশ করে দিই, অটোমেটিক স্ট্রিমিং গিট পুশ অরিজিন, আমার ব্রাঞ্চের নাম হচ্ছে অটোমেটিক স্ট্রিমিং। ওকে, সো এই কোডটাও চলে গেল। সো আপনারা গিটহাব রিপোজিটরিতে এরকম ব্রাঞ্চ করে জিনিসগুলো পাবেন। এখন আমি কাস্টম স্ট্রিমিং এর ক্ষেত্রে আমরা যেটা করি একটা নতুন ব্রাঞ্চ খুলি, কাস্টম স্ট্রিমিং। ওকে, এই ব্রাঞ্চে আমরা এখন কাজটা করব। সো আমি সার্ভারটা এগেইন চালু করে দিলাম, আমাদের ডেভেলপমেন্ট সার্ভার। এইবার আমাদের স্ট্রিমিং ডেমো যে পেজটা আছে সেই পেজ থেকে শুরু করি, সেখানে টুলস কার্ডস এখান থেকে কিন্তু আমাদের মূলত কাজ শুরু, তাই না? এবং সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় আমরা একটা প্রমিসের অ্যারে পাচ্ছি। তো এখন যেহেতু আমরা নিজেরা কাস্টম ভাবে করব এজন্য আমি এই লোডিং ডট জেএস ফাইলটাকে ডিলিট করে দিলাম। তাহলে আমার স্ট্রিমিং যেটা ডিফল্ট স্ট্রিমিং পাচ্ছিলাম বন্ধ হয়ে গেল। এরপরে ফার্স্ট যেটা সেটা হচ্ছে খেয়াল করে দেখেন এইখানে আমরা প্রমিস ডট অল করছি, তাই না? এবং এই প্রমিসের অ্যারেগুলোকে আমরা প্রমিস ডট অল দিয়ে রিজলভ করছিলাম, কিন্তু এখন আমাদের রিজলভ ডাটার দরকার নাই, কারণ আমরা ইন্ডিভিজুয়াল আইকন কার্ডকে আলাদা আলাদা সাসপেন্স দিয়ে মুড়ে দিব এবং সাসপেন্সের ভিতরে যে জিনিসটা থাকে সেখানে সাসপেন্স নিজেই কিন্তু প্রমিস রিজলভ করে নেবে, সেটা আমরা আলাদা করে করব। তো সেজন্য আমরা যেটা করব এই জিনিসটাকে আমরা কাট করলাম এখান থেকে, হ্যাঁ, এবং এইখানে আমরা একটা কাস্টম কম্পোনেন্ট নিব। ঠিক আছে, এটা আমাদের কম্পোনেন্টের নাম ছিল টুলস কার্ডস। সো আমরা যেটা করব এটার নাম দিলাম ধরেন টুলস কার্ড বা টুল কার্ড, এই নামও দিতে পারি আমরা, টুলস কার্ডই দিই, মানে সিঙ্গুলার নাম্বার আর কি, টুল কার্ড। এবং সেইখানে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এই যে আমি এখানে টুলস উইথ ডেটা না, আমরা এখন টুলস উইথ ডেটা পাবো না, আমি এই জিনিসটাকে সম্পূর্ণ সরিয়ে দিলাম। আমরা এই টুলস না পেয়ে আমরা এই প্রমিস নিয়েই এবার কাজ করব। সো এটার নাম দিলাম টুলস প্রমিস। ওকে, এবং এই টুল কার্ডের মধ্যে আমি যেটা করব এই টুলস প্রমিসটা পাঠিয়ে দিলাম, টুলস প্রমিস।
ওকে, দ্যাটস ইট। এবং যেহেতু এখানে ম্যাপ আছে তাহলে আমাদেরকে ডেফিনেটলি একটা কি দিতে হবে। এবং সেই কি, আচ্ছা কি আমরা পরে দিচ্ছি। এই তো মূলত এই কার্ডটাকে আমরা, যেটা আমরা এখনই উপরে লিখবো, তো এইটাকে আমরা আসলে সাসপেন্স দিয়ে মুড়ে দিব মূলত। হ্যাঁ, সাসপেন্স, আমরা যদি সাসপেন্স দেই, এই দেখেন উপর থেকে রিয়াক্ট থেকে সাসপেন্স জিনিসটাকে নিয়ে আসলো। এখন এই সাসপেন্স দিয়ে আমি মুড়ে দিলাম, ডান। এবং এখানে ডেফিনেটলি আমাকে কি করতে হবে, সাসপেন্সের একটা ফল ব্যাক দিতে হবে। সো আমরা ফল ব্যাক হিসেবে দিতে পারি আমাদের যেই যেটা লেখা আছে আমাদের আর কি, যে কার্ড স্কেলিটন, সম্ভবত কার্ড, হ্যাঁ কার্ড স্কেলিটন। তো এই জিনিসটা আমি ফল ব্যাক হিসাবে দিয়ে দিলাম। এবং যেহেতু আমাদেরকে এখানে একটা কি দিতে হয়, আমরা এখানে ইন্ডেক্সটা ব্যবহার করতে পারি, যে ইন্ডেক্সটা আমরা ম্যাপ থেকে এখানে পেতে পারি। ওকে, সো এখানে হচ্ছে টুলস কার্ড, এটা টুলস প্রমিস না, এটা আসলে এক একটা সিঙ্গেল প্রমিস। সো আমি এটাকে টুল প্রমিস দিলাম এবং এটার নাম দিলাম আমি টুল প্রমিস, তাই না? প্রতিবার আমি একটা একটা করে প্রমিস পাবো এবং সেই প্রমিসগুলো আমি এখানে পাস করব। এখন এই টুলস কার্ড কম্পোনেন্টটা আমরা এখানে বানাবো। ওকে, সো তাহলে কনস্ট্যান্ট টুল কার্ড ইজ ইকুয়াল টু এই, এবং এইটার মধ্যে আমরা এখানে পাচ্ছি হচ্ছে একটা টুল প্রমিস। ওকে, এইখানে আমাকে প্রমিসটা রিজলভ করতে হবে। তো সেজন্য আমরা যেটা করতে পারি, আমরা এক একটা টুল এখানে বের করে নিয়ে আসতে পারি। কিভাবে? আমরা ডেফিনেটলি রিয়াক্টের নতুন যে ইউজ হুক আছে, সেই ইউজ হুক দিয়ে কিন্তু আমরা কাজটা করতে পারি, তাই না? সো এখানে এই টুল প্রমিসটা আমি এখানে দিয়ে দিলাম, তাহলে এটা রিজলভ হয়ে টুলের মধ্যে আমি পেয়ে যাব। এবং ফাইনালি এখান থেকে আমি রিটার্ন করে দিব যেটা আমাদের এর আগে আইকন কার্ড যেটা ছিল, তাই না? আইকন কার্ড, এই যে। ওকে, এবং তার মধ্যে আমাকে টুলটা দিতে হয়, তাই না? সো তাহলে এই টুলটা, এখন তো টুলটা রিজলভ হয়ে গেছে, সেই টুলটা আমি এখানে দিয়ে দিলাম। দ্যাটস ইট। ওকে, সো তাহলে আমি কি করলাম, আমি জাস্ট ভেঙে ফেললাম। আগে এখানে রিজলভটা আমি এখানে করতাম, এখন আমি প্রমিসগুলোকে নিয়েই কাজ করব। প্রমিসগুলোর মধ্যে দিয়ে যাব এবং প্রত্যেকটা প্রমিসকে এক একটা সাসপেন্স দিয়ে মুড়ে দিলাম এবং তার মধ্যে এক একটা কম্পোনেন্ট থাকলো। এবং এই টুলস কার্ডটাকে আমি উপরে আলাদা করে এখানে লিখলাম, সেখানে আমি ইউজ দিয়ে আলটিমেটলি এক একটা টুল যেগুলো আসছে সেগুলোকে আমি মানে প্রত্যেকটাকে একটা একটা করে বের করে নিলাম, ডাটাটাকে রিজলভ করে নিলাম এবং ফাইনালি আমাদের আইকন কার্ড তো লেখাই আছে, তার মধ্যে অ্যাকচুয়াল টুলটা পাঠিয়ে দিলাম। ক্লিয়ার? এই হয়ে গেল। আমাদের এখানে একটু দেখে আসি, এখানে কোনো এরর নাই। আমরা যদি এখন আমাদের ব্রাউজারে যাই এবং আমরা যদি এই পেজটাই এখন একটু রিলোড দেই, এখানে আমাদের দেখা যাচ্ছে যে আচ্ছা টুলস উইথ ডেটা ডট ম্যাপ, আমাদের মনে হয় একটা ভুল হয়েছে, এটা টুলস উইথ ডেটা না, টুলস প্রমিস ডট ম্যাপ হবে এই। হ্যাঁ, এবার দেখেন রিলোড হচ্ছে। এখনো সমস্যা আছে আমার ইউজ, এখানে বলছে অ্যান আনসাপোর্টেড টাইপ ওয়াজ পাস টু ইউজ। আচ্ছা, বুঝতে পেরেছি, কারণ এখানে তো আমরা প্রপস আকারে এটাকে রিসিভ করছি, তাই না? সো এখানে প্রপস তো এইভাবে নিতে হয়, আমার একটা ছোট্ট ভুল হয়েছিল। এই দেখেন অলরেডি কিন্তু আমরা স্ট্রিমিং বিহেভিয়ার পাচ্ছি। আমরা যদি একটু ব্যাকে যে হোম পেজ থেকে ব্রাউজ করে আসি, স্ট্রিমিং ডেমো দিলাম, এই দেখেন, খেয়াল করে দেখেন, যখন যেটা রেডি হচ্ছে তখন সেটা আসছে। সো তার মানে আমরা স্ট্রিমিং করলাম। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, ধরেন আপনি এখানে গেলেন, যে কোনো একটা যেটা আগে এসছে আপনি সেটাতে লাভ দিলেন, হ্যাঁ, কোনো সমস্যা নাই। দেখেন সবগুলো এসে যাওয়ার পরেও কিন্তু আপনার লাভ রিয়াকশনটা রয়ে গেছে, বিকজ এইটুকুর জন্য প্রয়োজনীয় হাইড্রেশনও হয়ে গেছে। ক্লিয়ার? সো তার মানে আপনার ওই কনফিউজিং যে বিহেভিয়ারটা ছিল ফার্স্টে, যে ইউজার একটা ফলস ইন্টারাকশন করছিল, সেই প্রবলেমটাও থাকছে না। ক্লিয়ার? সো এই ক্ষেত্রে তাহলে আমরা জাস্ট সিম্পলি একটুখানি চেঞ্জ করে আমরা কিন্তু পুরো একটা স্ট্রিমিং এক্সপিরিয়েন্স পেলাম, কাস্টম স্ট্রিমিং এক্সপিরিয়েন্স পেলাম। সো আমরা যদি পেজ লেভেলে স্ট্রিমিং করতে চাই, সিম্পলি আমরা লোডিং ইউজ করতে পারি, loading.js ফাইল, পুরো পেজটা তাহলে একবারে লোডিং দেখাবে পুরো এরিয়াটা জুড়ে। আর আপনি যদি ইন্ডিভিজুয়াল এলিমেন্ট অনুযায়ী আলাদা আলাদা স্ট্রিম করতে চান, তাহলে আপনি সেগুলোকে আলাদা করে সাসপেন্স বাউন্ডারি দিয়ে মুড়ে দিয়ে আপনি আপনার মতো করে জিনিসটা করে নিতে পারেন। এই হচ্ছে স্ট্রিমিং নেক্সট.js এর ভাষায়, বা আরো সহজভাবে বললে রিঅ্যাক্টের ভাষায়। ফাইনালি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আমি শুরু থেকেই বলছিলাম যে সার্ভার সাইড রেন্ডারিং, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি যদি এই জিনিসটাকে এখন বিল্ড করি, npm run build এই কমান্ড দিয়ে যদি আমি বিল্ড করি, তাহলে কিন্তু আমার যেই পেজটা, এই যে স্ট্রিমিং ডেমো পেজটা, সেই পেজটা কিন্তু একটা স্ট্যাটিক রেন্ডার হয়ে যাবে, কারণ এখানে কোনো ডায়নামিক কিছু নাই। সো আলটিমেটলি নেক্সট.js এর রেন্ডারিং স্ট্র্যাটেজি অনুযায়ী সে কি করবে, এটাকে একটা এসএসজি পেজ বানাবে। হ্যাঁ, যদি আপনি এসএসজি, এসএসআর এগুলো সম্পর্কে না জেনে থাকেন, তাহলে যে ভিডিওটা সাজেস্ট করেছি সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। আর যারা জানেন তাদের জন্য বলছি যে
স্বাভাবিকভাবে এটাকে বিল্ড করলে এটা কিন্তু একটা স্ট্যাটিক বিল্ড হবে, তাই না? সো তখন কিন্তু এসএসআর এর কোনো ভ্যালু নাই, কারণ আলটিমেটলি পেজ তো বিল্ড টাইমে জেনারেট হয়েই থাকবে। ইউজার যখন রিকোয়েস্ট করবে তখন কিন্তু নতুন করে এই গেট ডাটা, গেট প্রমিস এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আর যাবেই না, কারণ এটা অলরেডি জেনারেটেড হয়ে আছে। যদি এই পেজটা একটা অ্যাকচুয়াল সার্ভার সাইড রেন্ডার পেজ হতো তাহলে এই জিনিসটা আসলে আপনার কাছে লজিক্যাল হতো। সো সেই জন্য সেটা চেক করার জন্য আমরা যেটা করতে পারি, এক্সপোর্ট ডিফল্ট ডাইনামিক ইজ ইকুয়াল টু ফোর্স ডাইনামিক। হ্যাঁ, সেটা হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট, সরি এখানে ডিফল্ট দেওয়া যাবে না, এক্সপোর্ট কনস্ট্যান্ট, যেহেতু নিচেরটা ডিফল্ট এই। সো তার মানে আমরা যদি এইটা করি তাহলে এই পেজটা আমরা ফোর্সফুলি ডাইনামিক পেজ করে দিলাম, ক্লিয়ার? এবং একই সাথে এটা কিন্তু স্ট্রিমিং ডেমো পেজ, এটা হোম পেজ না, সো এটার নামটাও রিনেম করে দিলাম, রাইট? এখন আপনি বিল্ড করেন আর ডেভ করেন, বোথ ক্ষেত্রেই কিন্তু এই পেজটা একটা আলটিমেটলি এটা একটা এসএসআর পেজ। সো তার মানে যখন ইউজার রিকোয়েস্ট করবে তখনই শুধুমাত্র এই পেজটা সার্ভারে আরেকবার করে অন ডিমান্ড রেন্ডার হবে। ওই সময় আসলে স্ট্রিমিংটা অ্যাকচুয়ালি মিনিংফুল, তাই না? সো এখন যদি আমরা npm স্টার্ট দিয়ে আমরা যদি সেম ওয়েবসাইটটা আরেকবার ব্রাউজ করি, আপনি সেম এক্সপিরিয়েন্স এই ক্ষেত্রেও পাবেন, ক্লিয়ার? সো আশা করি বোঝাতে পেরেছি যে স্ট্রিমিং জিনিসটা কি, কিভাবে কাজ করে, একেবারেই সহজ একটা ব্যাপার। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এই জিনিসটা আসলে আমাদেরকে কি কাজে লাগে।